চাকরিকে যখন তুমি শর্ত করে দাও, আমার চাকরির নিরাপত্তা, আমার জীবিকার নিরাপত্তার সঙ্গে ট্রেনিং এর একটা অঙ্গাঙ্গ যখন তুমি যোগাযোগ তৈরি করে দাও, তখন তুমি প্রকৃতপক্ষে শিক্ষক জীবনের একটা পরিসমাপ্তি টানতে চাইছো অত্যন্ত অযৌক্তিক এবং বেআইনি পথে। সেক্ষেত্রে সরকারের দায় ছিল কি? সরকারের দায় ছিল যে আমরা যাদের শিক্ষক হিসেবে নিয়োগ করেছি, যাদের দায়ভার আমরা নিয়েছি জনগণের করের টাকায়, যারা শিক্ষকতা করেছে এই অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে, তাদের চাকরির পরিসমাপ্তি ট্রেনিং নির্ভর হতে পারে না। ট্রেনিং নির্ভর হতে পারে তাদের যারা ট্রেনিং চালু হওয়ার পর শিক্ষাঙ্গনে প্রবেশ করছেন। সেক্ষেত্রে একটা প্রাথমিক শর্ত হতে পারে, কিন্তু যারা কাজ করছেন এতদিন কাজ করছেন, তার অভিজ্ঞতা, ছাত্রের সঙ্গে তার সম্পর্ক, সেই ছাত্র যদি আজকে দেখে যে আমার মাস্টারমশাই আসছেন না, ওরে মাস্টারমশাই আসছে না কেন? না, তোর মাস্টারমশাই তো টেটে পাস করতে পারেননি। এতে কি সমাজের শিক্ষকদের প্রতিচ্ছবি খুব উজ্জ্বল হবে? না এটা পরিকল্পিত ভাবে? আমি অভিযোগ করেছি ইতিমধ্যে, এই সরকার পরিকল্পিত ভাবেই সরকারি পরিকাঠামো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে তছনছ করে দিতে চাইছে এবং এই শিক্ষা ব্যবস্থা থেকে প্রাইভেট পুঁজির হাতে ছেড়ে দিতে চাইছে। আপনারা দেখে লক্ষ্য করেননি, এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি আজকে কারাগারে জীবনযাপন করছেন, যিনি শিক্ষক পদ বিক্রি করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, তিনি তার প্রয়াত স্ত্রীর নামে একটি প্রাইভেট কলেজ চালু করেছেন মেদিনীপুরের কোন অঞ্চলে। তাহলে আমি সরকারি শিক্ষা দায়প্রাপ্ত হয়ে সরকারি পরিকাঠামোকে পরিদর্শন না করে আমি আমার স্ত্রীকে চিরস্মরণীয় করবার জন্য ব্যক্তি পুঁজির হাতে একটি ব্যক্তি পুঁজির প্রতিষ্ঠান তৈরি করছি। তার মধ্যে দিয়ে আমার মানসিকতার প্রতিফলন হয় না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না যে কিভাবে গ্রামে গ্রামে, কিভাবে মহল্লায় মহল্লায় বড় জমি দখল করে সেখানে রং চঙে বাড়ি করা হচ্ছে এবং তাকে সন্তুষ্ট করার জন্য নীল সাদা রং করে দিয়ে গ্রামীণ স্কুলগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের শিক্ষার অঙ্গনের বাইরে ফেলে দেওয়া হচ্ছে। সরকার যদি সৎ হতো, সরকার সৎ হতে পারে না, কেউ কোন রকম বিভ্রান্তির মধ্যে পড়বেন না। যদি কেউ আশা করেন যে এই সরকার কোন সৎ সিদ্ধান্ত নেবেন, তবে তার খুব কপালে দুঃখ আছে, এটা আমি প্রায় বলি। এই সরকারের তো প্রাথমিক দায় ছিল, অন্য রাজ্যের সরকার আসছে, এই সরকার কেন যাবেন না সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে? কেন শিক্ষকদের যেতে হবে? সরকার কেন গিয়ে বলবেন না শিক্ষা দায়প্রাপ্ত আমি, রাজ্য সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত, যারা তোমার আইন চালু হওয়ার আগে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন, তাদের তুমি নতুন করে আইনের বন্ধনে বাঁধতে পারো না। এই আইনটা শিক্ষাগত যোগ্যতা উন্নয়নের আইন নয়, এই আইনটা প্রথাগতভাবে প্রশিক্ষণের আইন। আমি সরকার দায়িত্ব নিয়ে বলছি, আমি এদের সবাইকে নতুন করে প্রশিক্ষিত করব, কিন্তু এই প্রশিক্ষণের সঙ্গে তার চাকরি জীবনের ছেদ পড়ার কোন সম্পর্ক থাকবে না। এই স্পষ্ট উদারতা রাজ্য সরকারের থাকা দরকার ছিল, তা তারা দেখাতে পারেননি। মন্ত্রী কি বলছেন? আমি গতকাল পরশু মন্ত্রীর বক্তৃতা শুনলাম, অনেক বড় নাট্যকার, অনেক বড় বুদ্ধিজীবী বলে দাবি করেন। তিনি বলছেন এখনো আমরা খতিয়ে দেখছি যে আমরা এই আইনটা মেনে কার্যকর করে দেবো, না আমরা এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। আর কতদিন ঘুমাবেন? ঘুমের তো একটা সময় আছে, চিকিৎসকরা বলেন 7 ঘন্টার বেশি ঘুমাবার দরকার হয় না। আপনারা তো অনন্ত মিডিয়ায় চলে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের রায় কবে হয়েছে? এতদিন যদি একটা সরকারের সিদ্ধান্ত নিতে সময় লাগে, সেই সরকারকে আপনারা সরকার বলবেন না কুম্ভকর্ণ জাত করে জীব বলবেন? এরা কুম্ভকর্ণ জাত জীব, এদের মধ্যে মনুষ্যত্বের বলিয়ান বলে কিছু নেই, তাই এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমার দায় শুধু আমার চাকরির জন্য নয়, আমার দায় আমার প্রান্তিক স্তরের ছেলে মেয়েদের শিক্ষিত করবার জন্য। সে দায়িত্ব আমি নিয়েছি সম্মানের সঙ্গে, সে দায়িত্ব তোমায় রক্ষা করতে হবে। আপনাদের রাস্তায় লড়তে হবে। কেন শিক্ষা অঙ্গনে দুর্নীতি অনুপ্রবেশ করলো? কার অঙ্গনে অনুপ্রবেশ করলো? আজকে কেন শিক্ষকেরা, আপনারা নিশ্চয়ই অনুভব করেন, আমি প্রতিনিয়ত অনুভব করি, আমার কাছে কোন শিক্ষক এসে প্রথমে পরিচয় দেওয়ার চেষ্টা করেন, স্যার আমরা কিন্তু আগের আমাদের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলাম। আমরা কেন কথা বলছেন? বলছে যদি মনে হয় যে আমরা দুর্নীতিমূলক প্রক্রিয়া চাকরি পেয়েছি। ভাবুন তো, সমাজের কাছে শিক্ষক সমাজকে কত বড় কলঙ্কিত হতে হতো। এখন যে কোনো শিক্ষক এই পরিচয় নিয়ে আসতে হবে যারা দুর্নীতির শিকার হয়েছে। গত কয়েকদিনের আমার কাছে তারা এসেছিলেন, বলে আপনি আমাদের বাঁচান। আরে হয় দুর্নীতির সঙ্গে আপোষ করে তো বাঁচানো যায়?
আপনারা ভেবেছিলেন যে আমরা কোন রকমে যে কোনো প্রক্রিয়ায় যদি একটা শিক্ষকতার পদ অর্জন করতে পারি, বেতন তো ভালো, বামফ্রন্ট সরকারের যে বেতন নির্ধারণ করে গেছেন তার থেকে কমাবার সাধ্য নেই। ওরা হয়তো দিয়ে না দেওয়ার পরিকল্পনা করতে পারেন, কিন্তু আপনার বেসিক স্কেল না দেওয়ার মতো সাহস দেখাতে পারবেন না। কিন্তু ওরা সেটাই ভাবছিলেন যে আমি যত বেশি করে শিক্ষককে দুর্নীতির মধ্য দিয়ে নিয়োগ করতে পারবো, তত বেশি করে ছাত্র সমাজ শিক্ষার অঙ্গন থেকে দূরে চলে যাবে। এবং তখন আমি বলবো কি করবো, ছাত্র নেই, তাই মাস্টারমশাইয়ের দরকার নেই, যার মাস্টারমশাইকে বাড়ি চলে যান, আমরা সমস্ত পোস্টকে অ্যাবলিশ করে দিলাম। আইনের ভাষায় পোস্ট যদি অ্যাবলিশ হয় তা নিয়ে আদালত নাক গলাতে পারে না। কেন? এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, সরকার পরিকল্পনা করে সেই নীতিগত সিদ্ধান্তে থেকে গেছে। এই সরকার পরিকল্পনা করেই আপনাদের এই অবস্থাকে নিরাময় করবার জন্য রিভিউ পিটিশন দাখিল করেননি। তার কারণ যদি আজকে এখান থেকে 4000 প্রাথমিক শিক্ষকের কাজ চলে যায়, ওই পদ শূন্য থাকবে, সরকারকে কাজ দিতে হবে না, বেতন দিতে হবে না, পেনশন দিতে হবে না, দিয়ে দিতে হবে না। আমি আরেকটা শিব ভর্তি করে দেবো, যে শিব নাকি আকাশে মাথা চলে, তাহলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট চলে গেল। আপনার দুবার গিয়ে শিবের তলায় বসে থাকবেন, হে প্রভু আমাকে বাঁচাও, আপনি বেঁচে গেলেন। এই বোধ, এই চেতনা নিয়ে যে রাজ্য সরকার চলছে, সেই নিরেট রাজ্য সরকারকে যদি আপনাকে সজাগ করতে হয়, পথেই না। কেউ হাতে ধরে আপনার কাছে প্রসাদ তুলে দেবে না, আপনাদের লড়াই করতে হবে। এবং আমার নিবেদন, লড়াইটা শুধুমাত্র নিজেদের চাকুরি রক্ষার কথা নয়, এই লড়াইটা কিন্তু শিক্ষা রক্ষার জন্য আপনাদের সামগ্রিক লড়াই। সেই লড়াই যদি করতে পারেন, আপনারাই আগামী দিনে ভারতবর্ষের মানুষের কাছে বিশাল হয়ে উপস্থিত হবেন। এবং ভারতবর্ষের মানুষ চায়, আমাকে জিজ্ঞাসা করেন তোমাদের পশ্চিমবঙ্গে এইরকম দুর্নীতি হলে শিক্ষক সমাজ কি করছে? ভাই তারাও লড়ছে এখন চাকরি যাওয়ার ভয়ে, কিন্তু তারাও দুর্নীতির বিরুদ্ধে সকলেই সরব এবং তারাও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, এই প্রত্যয় আমাদের আছে। আসুন সবাই আমরা এক জায়গায় যুক্ত হয়ে শিক্ষা, দুর্নীতি এবং আপনাদের এই সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে রাজ্য সরকারের অনীহা আরেকটি দুর্নীতিরই অন্যতম পদক্ষেপ, এই চিন্তা মাথায় নেই আপনাদের লড়াই করতে হবে। যদি করেন জিতবেন এবং আপনাদের আছি। নমস্কার।